নমস্কার স্টুডেন্ট অ্যান্ড ওয়েলকাম টু রিবন আইএস। তো ছাত্ররা, আমরা একটা বিষয়ের প্রতীক্ষা করছিলাম বহুদিন ধরে। বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল WBCS এর সিলেবাসটা কি হবে, অর্থাৎ WBCS এর নতুন সিলেবাসটা কি হবে। 2023 সালে WBCS একটা নোটিফিকেশন দেয়, PSC পাবলিক সার্ভিস কমিশন গিভ আ নিউ নোটিফিকেশন। একটা নোটিফিকেশন দিয়ে তারা ঘোষণা করে যে নেক্সট ইয়ার থেকে WBCS এর সিলেবাসের মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে। এবং স্পেসিফিক্যালি যদি আমরা মেনশন করি তাহলে বলা হয়েছিল যে WBCS সিলেবাস যেটা অ্যাট প্রেজেন্ট এক্সাম প্যাটার্ন, যেটা আমাদের অবজেক্টিভ টাইপ ছিল অর্থাৎ MCQ টাইপ ছিল, সেই MCQ থেকে ডেসক্রিপটিভ করা হবে। এটা PSC ভালো মতোই ঘোষণা করে দিয়েছিল এবং তারপর থেকে একটা সিলেবাস খুব ঘোরাফেরা করছিল। আমরা প্রথম থেকেই বলছিলাম ওই সিলেবাসটা WBCS সিলেবাস কোনোদিন হতেই পারে না। তো ফাইনালি WBCS সিলেবাসটা পাবলিশ করে দিয়েছে আজকে কিছুক্ষণ আগে। আমরা এই ভিডিওটিতে WBCS এর এক্সাম প্যাটার্নের মধ্যে কি কি পরিবর্তন এসেছে ডিটেলসে দেখব। WBCS এর সিলেবাসের মধ্যে নতুন কি কি বিষয় ঢুকলো সেটাও ডিটেলসে দেখব, এবং তার সাথে সাথে UPSC এবং WBCS এর সিলেবাসের মধ্যে পার্থক্য কি থাকলো এবং মিল কি থাকলো এই বিষয়টা এই ভিডিওর মধ্যে দেখব। তো এই কারণের জন্য যারা যারা দেখবে তাদেরকে রিকোয়েস্ট, ফুল ভিডিও দেখো তুমি যদি প্রপারলি বুঝতে চাও কি কি পরিবর্তন এসেছে, ঠিক আছে, এবং একই সাথে WBCS এবং UPSCর মধ্যে ডিফারেন্সটা কি রয়েছে, এটাই হচ্ছে মেন বিষয়। এখন তোমাদের মনে একটাই প্রশ্ন আসবে, WBCS তো ডেসক্রিপটিভ হয়ে গেল, তাহলে কি এখন WBCS এবং UPSC আমরা একসাথে প্রস্তুতি নিতে পারবো? এই প্রশ্নের উত্তরও আমরা এই ভিডিওতেই দেব এবং বুঝিয়ে বুঝিয়ে বলবো, সিলেবাস ধরে ধরে বলবো কি আছে UPSCতে কি নেই, কোন পরিপ্রেক্ষিতে এই সিলেবাসটা UPSCর মতন আবার UPSCর থেকে পৃথক, এই বিষয়টাই আমরা এই ভিডিওতেই আলোচনা করব। তাহলে শুরু করা যাক, দেখা যাক WBCS কি বলেছে উইথ রেসপেক্ট টু দিস। সবার প্রথমত দেখো, আমি হালকা করে বলে দিচ্ছি WBCS এর এক্সামের প্যাটার্নের মধ্যে কি করেছে, কি পরিবর্তন এসেছে। WBCS এক্সাম যেমনটা হয় ঠিক তেমনই হবে। আমাদের WBCS এক্সামের স্টেজ যেমন ছিল, স্টেজের যে ছিল এখনো 3টা স্টেজই থাকবে। প্রথম স্টেজ যেটা আছে সেটা প্রিলিম স্টেজ থাকবে, দ্বিতীয় স্টেজ যেটা থাকবে সেটা মেন্স, এবং তৃতীয় স্টেজ যেটা থাকবে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট অথবা PT। এই 3টা স্টেজের মধ্যে WBCS অলরেডি হচ্ছিল, এটাই থাকবে। বাট ডিফারেন্সটা কি হয়েছে, প্রিলিমসের ক্ষেত্রে আগে যেমন আমরা শুধুমাত্র একটা পরীক্ষা দিতাম, সেটার মধ্যে ম্যাথ থাকতো, রিজনিং থাকতো, ইংলিশ থাকতো, এইসব ব্যাপারগুলো থাকতো। এখন প্রিলিমসের ক্ষেত্রে আমাদের দুটো সাবজেক্ট ঢুকে গেছে। একটাকে বলছি আমরা GS, জেনারেল স্টাডিজ পেপার, যেখানে ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, ইকোনমি থাকবে, পলিটি থাকবে, এবং আরেকটা পেপার যে আছে সেটাকে আমরা CSAT বলতে পারি, UPSCর মতো যেরকম রেখেছে। এটা থাকবে কোয়ালিফাইং নেচার। কোয়ালিফাইং বলতে এটাতে শুধুমাত্র 33% তোমার তুলতে হবে, তাহলেই পাস। এবং তোমাদের দুটো পরীক্ষাতেই বসতে হবে। কেউ যদি মনে করে আমি একটা পরীক্ষা বসবো তাহলে হবে না, এবং CSAT-এ তোমার কোয়ালিফাই করতেই হবে। এটা প্রপারলি UPSCর প্যাটার্ন যে আছে হুবহু ফলো করেছে। তারপরে আসি আমরা মেন্সে। মেন্সের ক্ষেত্রে কি বলেছে? মেন্সের ক্ষেত্রে আমাদের 3টা ধাপ রয়েছে। 3টা ধাপ স্পেসিফিক্যালি বলা, হ্যাঁ 3টা ধাপ বললেও আমরা বলতে পারি। সবার 3টা ধাপই 3টা ধাপ বলতে পারি আমরা। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার, ল্যাঙ্গুয়েজ। 2 নাম্বার কম্পালসারি পেপার। কম্পালসারি পেপার দিয়েছে এখানে, এসে দিয়েছে জেনারেল স্টাডিজ 1, 2, 3, 4, ঠিক আছে। এইভাবে টোটাল 6টা পেপার এখানে দিয়েছে কম্পালসারি পেপারের ক্ষেত্রে। এবং তারপরে দিয়েছে হচ্ছে অপশনাল পেপার। অপশনাল পেপার 2টো পেপার থাকবে অপশনালের ক্ষেত্রে, ওকে। এবং এই পরীক্ষায় যখন কেউ পাস করবে সে যাবে হচ্ছে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে, পার্সোনালিটি টেস্ট। এবং অপশনাল পেপার মনে রাখবে, এই অপশনাল পেপারটা গ্রুপ A এবং গ্রুপ Bর জন্য, ঠিক আছে। গ্রুপ C এবং গ্রুপ D যে আছে তারা অপশনাল পেপার দেবে না, এটা আগের মতোই রেখেছে, এটার মধ্যে কোনো পরিবর্তন আনেনি। এখন পার্সোনালিটি টেস্টটা যে আছে এটার মধ্যে গ্রুপ A এবং B যে আছে, গ্রুপ A এবং B যে আছে এদের হচ্ছে পার্সোনালিটি টেস্ট 200 মার্কসের হবে, গ্রুপ C যে আছে 150 মার্কসের হবে, এবং গ্রুপ D যারা থাকবে তাদের পার্সোনালিটি টেস্ট হবে হচ্ছে 100 মার্কসের উপরে। তো এই সিস্টেমে সম্পূর্ণ সিলেবাসটা অ্যাট দিস মোমেন্ট করা হয়েছে। আমাদের প্রিলিমস এক্সাম যেটা থাকবে সেটা MCQ টাইপ থাকবে।
অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে। একটা কোশ্চেন করা হবে, সেখানে অপশন দেওয়া হবে, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশন। অ্যান্ড আফটার দ্যাট যখন মেন্সে যাবে, এই মেন্সটা পুরোপুরিভাবে ডেসক্রিপটিভ করে দিয়েছে, ডেসক্রিপটিভ পেপার, ঠিক আছে। ডেসক্রিপটিভ পেপার বলতে এখানে তোমার অ্যান্সার লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য আনসার্স অফ দ্য কোশ্চেন লাইক ইউপিএসসি। এবং ডেসক্রিপটিভ পেপারে তোমরা কোন ভাষায় লিখতে পারবে। এখানে ভাষার কথা যদি বলি আমরা, এখানে দুটো ভাষার কথা বলা হয়েছে, বাংলায় লিখতে পারবে এবং ইংলিশে লিখতে পারবে। মনে রাখবে এই দুটো ভাষাই কিন্তু দিয়েছে ডেসক্রিপটিভ পেপারের ক্ষেত্রে। এই মেন্সের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ পেপার যে আছে, ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে একটা খুশির বিষয়, সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ থাকবে বেঙ্গলি এবং নেপালি, এবং আরেকটা কি থাকবে, আরেকটা থাকবে হচ্ছে ইংরেজি বা ইংলিশ। এই যে বেঙ্গলি এবং নেপালি যা আছে, এর আগে এই জায়গাটা হিন্দি থাকতো। এই হিন্দি থাকার কারণে কি হতো, এই বিহারি ইউপি যারা আছে তারা এসে দান মেরে চলে যেত, আর আমাদের বাঙালি ছেলেমেয়েরা যারা আছে তারা আঙুল চুষতো। তো ওই জিনিসটা কিন্তু এবার পুরোপুরি বাদ গেল। WBCS এখন বিহারিদের যেটা ব্যাপার ছিল এসে জুড়ে মুড়ে বসবে, এই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে এখানে বন্ধ হয়ে গেল, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এবং যেটা হচ্ছে পিটি আছে, পার্সোনাল টেস্ট রয়েছে, এটা তুমি নিজের ভাষায় তুমি দিতে পারো, সেখানে কোনো সমস্যা নেই। এখন সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য প্রিলিমস এক্সামিনেশন। WBCS আজকে যেই নোটিফিকেশনটা জারি করেছে, সেই নোটিফিকেশন থেকে এটা ডাইরেক্টলি নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রিলিমসের দুটো পেপার আছে, দুটো পেপারের নাম কি রেখেছে, আমি তখন সিস্যাট বললাম, অ্যাকচুয়ালি সিস্যাট নাম দেয়নি, অন্য নাম দিয়েছে ওরা। তারা দিয়েছে জেনারেল স্টাডিজ পেপার 1 এবং জেনারেল স্টাডিজ পেপার 2, এই দুটো নাম দিয়েছে প্রিলিমসের জন্য। কি বলছে, দ্য পেপার উইল বি অফ অবজেক্টিভ টাইপ। কি থাকবে, অবজেক্টিভ টাইপ থাকবে, এবং যার মধ্যে, ঠিক আছে, 200টা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স হবে। এটা একটা হার্ড ওয়ার্ক, 200টা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন অ্যান্সার দেওয়ার চাপ আছে। তো তুমি বলতে পারো প্রিলিমসের কোশ্চেন WBCS যে রিসেন্ট প্যাটার্ন আছে ওই হিসাবেই হয়তো হবে, কেন ইউপিএসসি প্যাটার্নে যদি WBCS কোশ্চেন করতে চায় এবং 200টা যদি কোশ্চেন করে, তাহলে স্টুডেন্টরা আনসার পূরণ করতে পারবে না, কারণ ইউপিএসসি কোশ্চেন অনেকাংশে বেশি কঠিন হয়, আমরা এটা লক্ষ্য করি, ঠিক আছে। আর যেহেতু আমরা বহু বছর ধরে ইউপিএসসি পড়াই, এটা আমরা বেটার বলতে পারবো উইথ রেসপেক্ট টু এনি আদার কোচিং হু আর মেনলি স্পেশালিস্ট ইন WBCS কোচিং। ওকে, এই পেপারে 200 মার্কস থাকবে প্রতিটা পেপারে, ঠিক আছে। অ্যান্ড ইচ উইল বি অফ 2 আওয়ার্স ডিউরেশন। কি থাকবে, 2 ঘন্টা ডিউরেশনে থাকবে। জেনারেল স্টাডিজ পেপার যেটা আছে, আমার এখানে একটা জিনিস হয়তো তোমাদের বলতে ভুল হলো, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার এখানে এই জিনিসটা লক্ষ্য করা উচিত ছিল এই জায়গাটায়, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখানে যে 200টা কোশ্চেনের কথা বলছে, এখানে দুটো পেপারের কথাই বলছে, এখানে পেপারস লেখা আছে, মানে পেপার 1 যে আছে এবং পেপার 2 যে আছে জেনারেল স্টাডিজ, এই দুটো পেপার মিলে টোটাল 200 কোশ্চেন থাকবে। আই থিঙ্ক এখানে 100 কোশ্চেন থাকবে, 100 GS 1-এ থাকবে এবং 100 হচ্ছে GS 2-তে থাকবে। এটাই মনে হচ্ছে, এটা পরবর্তীকালে আমরা দেখবো, যদি এখানে কোনো কনফিউশন থাকে পরবর্তীকালে আমরা কনফিউশন ক্লিয়ার করব, ঠিক আছে। দ্য জেনারেল স্টাডিজ পেপার 2 উইল বি অ কোয়ালিফাইং পেপার, আমি যেটা বললাম কোয়ালিফাইং পেপার থাকবে, এবং যার মিনিমাম কোয়ালিফাইং মার্কস কি থাকবে, 33% থাকবে। তো GS 2 পেপারটা যা আছে ওটাতে 33% পাস নিয়ে আসলেই তোমরা পাস করবে, যদি মার্কস নিয়ে আসতে পারো। ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেটস টু অ্যাপিয়ার ইন বোথ দ্য পেপার্স ফর দ্য পারপাস অফ ইভ্যালুয়েশন। দুটো পেপারেই তোমার বসতে হবে। আ ক্যান্ডিডেট উইল বি ডিসকোয়ালিফাইড ইন কেস হি অর শি ডাজ নট অ্যাপিয়ার ইন বোথ দ্য পেপার্স। কেউ যদি মনে করলে একটা পেপার দিয়ে চলে আসলাম আরেকটা পেপার দেবো না, তাহলে ডিসকোয়ালিফাইড, তার পেপার কিন্তু দেখা হবে না, ঠিক আছে। The standards of the paper will be of the level of knowledge as expected of a graduate of any faculty of a recognized university. তো কোশ্চেন কোন লেভেলের হবে, গ্র্যাজুয়েট লেভেল কোশ্চেন হবে। তোমাদের WBCS এর যোগ্যতাও গ্র্যাজুয়েট লেভেল, তো গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন তোমাদের হবে, কোশ্চেনের লেভেল হবে গ্র্যাজুয়েট লেভেলের, ঠিক আছে। এখন গ্র্যাজুয়েট লেভেলের বলে যদি ইউপিএসসি লেভেল দিয়ে দেয় তাহলে তো কি বলবো, আর কিচ্ছু বলার নেই, ঠিক আছে। ইউপিএসসি যদিও গ্র্যাজুয়েট লেভেলেরই, ঠিক আছে, বাট ইউপিএসসির কোশ্চেন অনেক বেশি টাফ করে, সিলেবাস তো ইউপিএসসির মতো করেই দিয়েছে, ঠিক আছে, এটা নিয়ে কোনো গল্প নেই, ঠিক আছে। এখন জেনারেল স্টাডিজ পেপার 1 যেটা রয়েছে, জাস্ট আ মিনিট, আই নিড টু সি আ থিং, ওকে, ঠিক আছে। এই জেনারেল স্টাডিজ পেপার যে 1 রয়েছে, এখানে কি কি থাকবে, জেনারেল স্টাডিজ পেপার 1-এর মধ্যে ইংলিশ থাকবে,
20 মার্কসের ইংলিশ থাকবে, ঠিক আছে। জেনারেল সায়েন্স যে আছে সেটা 20 মার্কসের থাকবে। কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 20 মার্কস থাকবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া 20 মার্কস। WBCS এ এখানে এটা 50 মার্কসের ছিল। সবাই ভাবতো হিস্ট্রি পড়ে গেলে WBCS পাস করেছে, প্রিলিমস কোনো ব্যাপারই না, ওই দিন উঠে গেছে। এখন আর শুধু হিস্ট্রি পড়ে WBCS প্রিলিমস পাস করা যাবে না। তো এখানে অনলি 20 মার্কস দিয়েছে 50 জায়গায়, ঠিক আছে। জেনারেল সায়েন্স আগে 25 ছিল, ইংলিশে 25 ছিল, কারেন্ট অ্যাফেয়ার্সে 25 ছিল, সবগুলোর মার্কস কমেছে, কারণ নতুন সাবজেক্ট ঢুকছে। এক মিনিট, আমি এখানে একটা জিনিস একটু মিস্টেক করেছি। হিস্ট্রি অফ ইন্ডিয়া যে আছে এটা তো ছিলই, তার সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে আছে এটা সেপারেটলি অ্যাড করেছে এখানে, এটার জন্য 20। ওকে, তো এখানে 20, টোটাল হচ্ছে হিস্ট্রি থেকে 40 পাবে, টোটাল হিস্ট্রি থেকে 40 পাবে, আবার আগে যেখানে 50 ছিল, ঠিক আছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির সাথে ভারতের জিওগ্রাফি পড়তে হবে, সেটা হচ্ছে 20 মার্কসের থাকবে। ইন্ডিয়ান পলিটি ইকোনমি এটা 20-20-40। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিতে আগে ছিল অনলি 25, এখানে কোশ্চেন 20-20-40 করে দিয়েছে, এটার ওয়েটেজ কিন্তু বেড়েছে। জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার সাবজেক্ট স্পেশালাইজেশন, এখানে 40 মার্কস দিয়েছে। তার মানে এখানে সিম্পলভাবে এনভায়রনমেন্ট যে রয়েছে, এনভায়রনমেন্ট সাবজেক্টটা যেটা WBCS মেন্সের মধ্যে ছিল, এটা WBCS প্রিলিমসের ক্ষেত্রেও ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা নতুন একটা বিষয়। তো আমরা কি কি এখানে পরিবর্তন লক্ষ্য করতে পারলাম? পরিবর্তনের ক্ষেত্রে মার্কস যে আছে, মার্কস ডিস্ট্রিবিউশনের এখানে পরিবর্তন হয়েছে এবং নতুন সাবজেক্ট ঢুকেছে, নতুন একটা সাবজেক্ট ঢুকেছে, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে এনভায়রনমেন্ট, যেটা আগে WBCS প্রিলিমসের ক্ষেত্রে ছিল না, ইট ইজ নিউলি অ্যাডেড। এবং মার্কস ডিস্ট্রিবিউশন যেখানে আছে 25-এর জায়গায় 20 করেছে, যেটা 50 ছিল সেটাকে 40 করে দিয়েছে, এবং যেটা 25 ছিল সেখানে কি করেছে, সেটাকে 40 করে দিয়েছে। তো এই ধরনের একটা চেঞ্জ WBCS এর মধ্যে দেখি, এবং টোটাল মার্কস থাকবে হচ্ছে আমাদের 200 মার্কস, ঠিক আছে। তারপরে আসে জেনারেল স্টাডিজ পেপার 2, এটাও প্রিলিমসে যেটা বললাম কোয়ালিফাইং নেচারে যে একটা রয়েছে, যেটা 33% থাকবে। এই 33% পেপার হচ্ছে এটা। সবার প্রথমে কি থাকবে, কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন, যেটা SSC CGL টাইপের যেটা হয়। তোমার সামনে একটা কোশ্চেন দিয়ে দিল, কোশ্চেন বলতে প্রথমত এই জিনিসটা মনে রাখবে যে কম্প্রিহেনশন যে বলা হচ্ছে, এই কম্প্রিহেনশন মানে কিন্তু ইংলিশ না, ইংলিশ কিন্তু অলরেডি তোমাদের টেস্ট করা হয়ে যাবে এখান থেকে। কম্প্রিহেনশন মানে এখানে ইংরেজি অ্যান্ড বেঙ্গলি, ইংরেজি এবং বাংলাতে দুটো প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের উপর ভিত্তি করে নিচে কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনগুলো তোমাদের উত্তর দিতে হবে, এটাকে বলা হয় কম্প্রিহেনশন। তুমি ভেবো না যে হচ্ছে আমার ছোটবেলায় যেমন পড়েছে একটা স্টোরির মধ্য থেকে চলে আসলো, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেমন আনসিন ছিল আমাদের, আনসিন টাইপের ব্যাপার কিন্তু এটা না। যদি ভাবো যে এটা আনসিন টাইপের বিষয়, কিন্তু আনসিন টাইপের কিন্তু এটা না অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা অনেকটা টাফ। ইউপিএসসি সিস্যাটে যখন হচ্ছে কম্প্রিহেনশন আসে, সেটা কোয়ালিটি অন্য ধরনের। ওকে, তো আই থিঙ্ক সেই ধরনের কিছু একটা দেবে। তারপর কি বলছে, ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিলস, এটা দেখতে হবে সিলেবাস আসলে এটার মধ্যে কি দেয়। এটা 10 মার্কস দিয়েছে, এবং কম্প্রিহেনশন যেটা আছে এটা 60 মার্কস এটাতে অ্যাসাইন করেছে। তারপর কি বলছে, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, রিজনিং যেটা আছে এমনিতেও পড়তে হয়, ইউপিএসসির জন্য পড়তে হয়। ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড বেসিক নিউমেরোলজি, ম্যাথ, রিজনিং এবং রিডিং কম্প্রিহেনশন। ইউপিএসসির যে প্যাটার্ন আছে, ইউপিএসসির প্যাটার্নটাই এখানে ফলো করেছে, এটার মধ্যে বিশাল কিছু পরিবর্তন আসেনি, প্রায় সেম ধরনেরই আমরা বলতে পারি, ঠিক আছে। ডেফিনেটলি। তো প্রিলিমসের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, সিলেবাসের ক্ষেত্রে এখন ইউপিএসসি সিলেবাস এবং WBCS এর সিলেবাস প্রিলিমসের ক্ষেত্রে সেম হয়ে গেছে, এক কথায় বলতে গেলে। জাস্ট ডিফারেন্স এখানে একটা আছে, WBCS এর ক্ষেত্রে আমরা হচ্ছে ইংলিশটা পাচ্ছি, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি পাচ্ছি WBCS এর ক্ষেত্রে। আর ইউপিএসসির ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো পাচ্ছি না, সবার প্রথমত ব্যাপার, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি পাচ্ছি না এবং ইংলিশটা পাচ্ছি না, ঠিক আছে, ইউপিএসসির ক্ষেত্রে। এবং ইউপিএসসির ক্ষেত্রে এক্সট্রা একটা টপিকস থাকে যেটা ইউপিএসসির জন্য আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচার থেকে ইউপিএসসিতে প্রিলিমসে কোশ্চেন আসে, যেটা WBCS এর এখানে কিন্তু অ্যাড করা হয়নি। তো প্রিলিমসের ক্ষেত্রে WBCS এবং ইউপিএসসির ক্ষেত্রে ডিফারেন্স যদি দেখি, WBCS এ ইংলিশ রয়েছে, ইউপিএসসিতে ইংলিশ নেই। WBCS এ ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি রয়েছে, ইউপিএসসিতে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি নেই। ইউপিএসসিতে আর্ট অ্যান্ড কালচার রয়েছে, যেটা WBCS এর মধ্যে আর্ট অ্যান্ড কালচার নেই।
এটা WBCS এবং ইউপিএসসির প্রিলিমসের মধ্যে ডিফারেন্স। এই কারণের জন্য প্রথম থেকেই বলছিলাম আমরা দেখাবো WBCS এর সাথে কি মিল রয়েছে এবং WBCS এর সাথে ইউপিএসসির কি অমিল রয়েছে। এই বিষয়টা ইম্পর্টেন্ট, কেন আজ থেকে যারা WBCS এর কথা ভাবছে বা যারা শুরু করেছে তাদের এখন ভাবা উচিত তারা কি করবে। তারা ট্র্যাডিশনালি যেই ধাঁচে পড়ে আসছে, যেই কোচিংগুলো থেকে পড়ে আসছে, তাদের বেশিরভাগ MCQ বেসড স্টাডিজ করে এসেছে। তাদের কারো অ্যান্সার রাইটিংয়ের সেরকম এক্সপিরিয়েন্স নাই, তারা কোনোদিন ট্রাইও করেনি, ঠিক আছে। এবং যেহেতু WBCS ইউপিএসসি সিলেবাস এক করে দিয়েছে, 90% এক, আমি বলছি তো 90% সিলেবাস সেম করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে এখন যারা WBCS এর কথা ভাববে ডেফিনেটলি তাদের ইউপিএসসির কথা মাথায় রেখে WBCS পারসিউ করা উচিত, ঠিক আছে। যারা যারাই ভাববে ইউপিএসসি WBCS একসাথে করবে, আদারওয়াইজ পসিবল না, ইউ হ্যাভ টু ডু ইট টুগেদার। যেহেতু তোমাদের সুযোগ রয়েছে, সুযোগ যেহেতু রয়েছে কাজে লাগাবে। তারপরে আসে হচ্ছে মেন্স এক্সাম। মেন্সে কি বলেছে? মেন্স এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ আ রিটেন এক্সামিনেশন অ্যান্ড আ পার্সোনালিটি টেস্ট। কি বলছে? একটা রিটেন এক্সামিনেশন থাকবে এবং পার্সোনালিটি টেস্ট থাকবে। রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 10 পেপারস অফ কনভেনশনাল টাইপস। কটা পেপার থাকবে? টোটাল 10টা পেপার থাকবে, আউট অফ হুইচ 2 পেপারস বেঙ্গলি নেপালি অ্যাজ পেপার এ, ইংলিশ অ্যাজ পেপার বি, ঠিক আছে। এই সাবজেক্টগুলো যে থাকবে, 10টা যে পেপার থাকবে, এই 10টা পেপারের মধ্যে 2টো পেপার থাকবে, এই 2টো পেপার থাকবে ল্যাঙ্গুয়েজ পেপার। তো 10টার মধ্যে 2টো পেপার যে থাকবে, 2টো পেপার থাকবে কি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার। ল্যাঙ্গুয়েজ কি কি থাকবে? 2টো ল্যাঙ্গুয়েজ থাকবে, বেঙ্গলি নেপালি যেটা একটু আগেও বললাম, আর ইংলিশ থাকবে। এই 2টো কম্পালসারি। এবং মনে রাখবে এই পেপার 2টো যে আছে, এই পেপারের 300 মার্কস করে থাকবে, 300 মার্কস, ঠিক আছে। বেঙ্গলি নেপালিতে 300 এবং ইংলিশে 300, এবং এটা কোয়ালিফাইং নেচার। এবং কোয়ালিফাইং কত পার্সেন্ট? 33% মার্কস যদি ওঠাও তাহলে কিন্তু চলে আসলো। WBCS এ বর্তমানে যে সিলেবাস ছিল সেখানে কি ছিল? সেখানে যে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার ছিল সেটা কোয়ালিফাইং ছিল না, সেটা তোমার অ্যাড হবে ফাইনাল মেরিট লিস্টে, সেটা মার্কসটা তোমার অ্যাড হতো মেরিট লিস্টে, তাই না। মেন যে মার্কস ছিল সেই মার্কশিটে হচ্ছে এটার মার্কসটা অ্যাড হতো। এখন থেকে এটার মার্কস আর অ্যাড হবে না। এই যে তোমাদের জায়গায় চাপ ছিল ট্রান্সলেশন করতে হবে, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, চিঠি লেখো, এটা লেখো, ওটা লেখো, এই চাপে যে একটা সাবজেক্টিভ ব্যাপার ছিল, যেমন বহু বছর আগে একজন হচ্ছে WBCS পাস করেছিল, ইংলিশের যে খাতাটা যে ছিল, যেটা হচ্ছে কম্পালসারি পেপার, সেখানে 0 খাতা জমা দিয়ে হচ্ছে 160 না 70 পেয়ে গেছিল। ওই ব্যাপারটা এখানে থাকবে না, কেন এটা আর হচ্ছে যুক্ত হবে না, এই মার্কসটা মেন্সে যুক্ত হবে না, ঠিক আছে। Marks obtained in all the compulsory papers, paper 1 to paper 1 to paper 9, ঠিক আছে। and marks each compulsory paper optional shall carry 250 marks। এবং অন্যান্য পেপার যেগুলো রয়েছে সেই পেপারগুলোতে কি থাকবে? 250 মার্কস থাকবে। এবং প্রতিটা পেপার কত? 3 ঘন্টার হবে, ঠিক আছে। প্রতিটা পেপার 3 আওয়ার্সের হবে। এবং মার্কস কি থাকবে? 250 মার্কস থাকবে। এখানে লেখাটা ভুল করে দিয়েছে, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 8 হবে, ঠিক আছে, 8 হবে, এখানে 9 করে দিয়েছে ভুল করে, ঠিক আছে। তো পেপার এ থেকে পেপার 9 যে আছে, পেপার 9 পেপার পর্যন্ত যে 8টা, সরি পেপার 8 পর্যন্ত যে 8টা পেপার রয়েছে, সেই 8টা পেপারের মার্কস কি থাকবে? 250 করে। প্রতিটা পেপারের মার্কস থাকবে 250 করে, এবং 3 ঘন্টার ডিউরেশনের প্রতিটা পেপার হয়ে থাকবে। Candidate opting for group C and D service and post need not appear at the paper 7 and paper 8। পেপার 7 এবং 8 যে আছে, এই পেপার 7 এবং 8-এ যারা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে বসবে তাদের বসতে হবে না। পেপার 7 এবং 8 কি? পেপার 7 এবং 8 হচ্ছে অপশনাল পেপার, যেটা আগেও ছিল WBCS এ, এটা এখনো মেনটেন করেছে। অপশনাল পেপারসে কাদের বসতে হবে না? অপশনাল পেপারে বসতে হবে না গ্রুপ সি এবং ডিতে। দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ দ্য ফলোইং পেপারস। কি কি পেপার আছে একটু পরে আমরা আসছি, তার আগে আমরা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিই। এটা মেন্সের হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো কি আছে দেখো মেন্সের মার্কস ডিস্ট্রিবিউশন। সবার প্রথমে আছে ইংলিশ এসে। এই জিনিসটা তোমরা এখনো পাওনি, ইংলিশ এসে তোমরা এখনো পাওনি, ঠিক আছে। এখানে এই জিনিসটা ওরা মেনশন করে দিয়েছে, এটা একটু মানে কি বলবো, আমার হিসাবে দিস ইজ নট প্রপার। এখানে শুধু এসে করতে পারতো, ঠিক আছে, শুধু এসে করতে পারতো, এই জায়গাটা ইংলিশ এসে করে দিয়েছে। ইউপিএসসির ক্ষেত্রে এখানে কি থাকে? শুধুমাত্র এসে থাকে, শুধুমাত্র এসে। সেই এসে তুমি চাইলে ইংলিশেও লিখতে পারো, অথবা যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজ যে আছে
7-8 শিডিউলের আন্ডার রিজনাল ল্যাঙ্গুয়েজ যে আছে, যে কোনো রিজনাল ল্যাঙ্গুয়েজে দিতে পারো, অর্থাৎ তুমি বাংলাতেও হচ্ছে এসে লিখতে পারবে। কিন্তু এখানে ইংলিশ এসে স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে, এটা আমার ঠিক লাগেনি, আমার হিসাবে দিস ওয়াজ নট কারেক্ট। এখানে শুধু এসে দিতে হতো, যেখানে হচ্ছে বাংলাতে যারা লিখবে তারা বাংলাতেও লিখতে পারতো, যারা ইংলিশে লিখবে ইংলিশে লিখবে। তো এখানে এই জিনিসটা আমার মনে হয় এটা ঠিক করেনি, ইংলিশ এসে এখানে লেখাটা ঠিক হয়নি, এটা শুধু এসে দেওয়া উচিত ছিল। WBCS এর এখানে একটা বিরাট ফল্ট এটা, ঠিক আছে। যাই হোক, হোয়াট এভার WBCS যেটা ভেবেছে, পাবলিক সার্ভিস কমিশন যেটা ভেবেছে সেটাই আমাদের করতে হবে, এখানে আমাদের কিছু করার উপায় নেই আদার্স। তো 250 মার্কসের আমাদের কি থাকবে, এসে থাকবে 250 মার্কসের। ইউপিএসসির ক্ষেত্রে কি হয়, ইউপিএসসির ক্ষেত্রেও 250 মার্কসের হয়, কিন্তু 250 মার্কসের মধ্যে 125 × 2 করে থাকে, 125 মার্কসের দুটো এসে করতে হয়। আই হোপ এখানেও সেম ধরনের কিছু একটা সিস্টেমই করবে, হয়তো 125 মার্কসের দুটো এসে আমাদের করতে হবে। এখানে বাংলা করলে সুবিধা হতো, কিন্তু এখানে ইংলিশ এসে করে দিয়েছে, এটা একটা স্টুডেন্টদের জন্য ঠিক না। যারা হচ্ছে স্পেসিফিক্যালি খুব ভালো ইংরেজি পায় না তাদের জন্য একদম মানে কি বলবো ড্রব্যাক, একটা বড় সড়ো ড্রব্যাক একটা। তারপরে কি বলছে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলি, বাঙালিদের ঐতিহ্য এবং সংস্কৃতি, এটা নতুন ঢুকেছে, এটা ইউপিএসসির ক্ষেত্রেও নেই, এটা ইউপিএসসিতে নয়, এটা WBCS স্পেসিফিক, এটা সিলেবাসটা আলোচনা করব। তারপরে কি আছে, জেনারেল স্টাডিজ পেপার 1, এখানে কিছু সাবজেক্ট রয়েছে, জেনারেল স্টাডিজ পেপার 2, পেপার 3, পেপার 4, তারপরে অপশনাল সাবজেক্টের দুটো পেপার রয়েছে। এগুলো হয়ে গেলে আমাদের পার্সোনালিটি টেস্ট হবে বা ইন্টারভিউ যেগুলোকে বলি। গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য ইন্টারভিউ কত থাকবে, 200 মার্কস করে থাকবে। গ্রুপ সি যে আছে, গ্রুপ সি এর জন্য 150 মার্কস থাকবে, এবং গ্রুপ ডি এর জন্য কি থাকবে, 100 মার্কস থাকবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তো ইন্টারভিউয়ের মার্কসের মধ্যে একটু ডিফারেন্স আসবে, গ্রুপ ডি যারা থাকবে তারা 100 মার্কস ইন্টারভিউ দেবে, গ্রুপ সি যারা থাকবে 150 মার্কসের, এবং গ্রুপ এ এবং বি তারা দুজনেই 200 মার্কসের করে ইন্টারভিউ করবে, ঠিক আছে। তো আমি এক্সট্রিমলি সরি। তো গ্রুপ যে আছে, গ্রুপ এ যে আছে তাদের হচ্ছে পরীক্ষা হবে 2200 মার্কসে, গ্রুপ বি 2200 মার্কসে পরীক্ষা হবে, গ্রুপ সির 1650 মার্কসে, এবং গ্রুপ ডির 1600 মার্কসের পরীক্ষা হবে, ঠিক আছে। গ্রুপ এ বি 2200তে পরীক্ষা দেবে, গ্রুপ সি আছে 1650-এ, এবং গ্রুপ ডি যে আছে 1600 মার্কসে পরীক্ষা দেবে, ঠিক আছে। তারপরে আসে ডিডাকশন অফ মার্কস, এখানে হচ্ছে বলছে 10% মার্কস তোমার কেড়ে নেওয়া হবে। সাপোজ তুমি যে 1000 মার্কস উঠাও, তোমার 100 মার্কস কেড়ে নেওয়া হবে তুমি যদি এই ঘটনা করো। কি বলছে, ডিডাকশন অফ 10 মার্কস অফ ফুল মার্কস shall be made from the total marks secured by a candidate in a particular paper if he or she discloses his or her identity by writing his or her name, roll number, or by putting any identifying mark in the answer script of that paper. এটা অ্যাকচুয়ালি এটা করা হয়েছে টু ট্যাকেল কারাপশন। WBCS PSCর আন্ডারে বা আদার্স পরীক্ষাগুলো যে হচ্ছে SSC আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল হ্যাজ টার্ন ইনটু আ হাব অফ কারাপশন। কারাপশন তুমি যেদিকে তাকাবে সেদিকেই কারাপশন, তো কারাপশনকে আটকানোর জন্য কি বলছে, কোনো ক্যান্ডিডেট তার যে খাতাটা যে থাকবে, যে খাতাটা জমা দিবে, সে কি করলো, খাতার উপরে নিজের নাম রেখে দিল। তো আমার নাম রাজু, আমি নিজের নাম রেখে দিলাম রাজু, রাজু লেখে প্রত্যেকটা খাতার উপরে লিখে দিলাম। তো যখনই খাতাটা চেক হবে যে উপরে আমার নাম লেখা আছে, তার মানে কি, আমি যদি কোনো একটা পেপারে 250-র মধ্যে যদি 150 পাই, আমার 15 মার্কস তখন সঙ্গে সঙ্গে ডিডাক্ট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার মার্কস কত হয়ে যাবে, আমার মার্কস হয়ে যাবে 135, ঠিক আছে। তো যখন তোমার মেন্সের অ্যান্সার রাইটিং লিখবে, কোনো শখ আহ্লাদ করে খাতার উপরে নিজের নাম লেখা যাবে না ভাই। নিজের একটা চিহ্ন বসিয়ে দিলাম, যে এক্সামিনার আছে সে আমার খাতার চিহ্ন দেখে আমাকে বেশি মার্কস দিয়ে দিবে, সাবজেক্টিভ পেপার বেশি মার্কস দিতে পারে। তো এই লেভেলের কারাপশন যাতে না হয় সেই জন্য এই সিস্টেমটা আনা হয়েছে, যে তুমি যা খুশি করবে, ইউ ক্যান নট ডু এনিথিং ইউ ওয়ান্ট। তুমি চাইলে নিজের নাম বসিয়ে দিলে, তোমার সঙ্গে সঙ্গে 10 মার্কস উঠিয়ে দিল। এইভাবে যদি তোমার প্রতিটা পেপার থেকে 10 মার্কস করে উঠিয়ে দেয় বা 15 মার্কস করে উঠে যায়, তাহলে তুমি বুঝতেই পারছো তুমি পরীক্ষা পাস করতে পারবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইচ রং আনসার টু মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স। MCQ টাইপ যে কোশ্চেনগুলো আছে সেগুলোতে কি হবে, সেগুলোতে হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। ডিসক্রিপশন কিছু কমিশনের আছে, ওটা তুমি বাদ দাও, দ্যাটস নট ইম্পর্টেন্ট। তারপরে আমরা আসি হচ্ছে মেন্সের সিলেবাসে। তো মেন্সের টোটাল কটা সিলেবাস থাকবে, মেন্সের টোটাল সিলেবাস টোটাল পেপার থাকবে হচ্ছে 8টা পেপার। মেন্সের টোটাল পেপার থাকবে হচ্ছে 8টা পেপার, মনে রাখবে। কটা পেপার থাকবে, 8টা পেপার, ঠিক আছে। তার মধ্যে 2টো পেপার যে আছে, 2টো পেপার হচ্ছে অপশনাল,
দুটো পেপার হচ্ছে অপশনাল। এই পেপারগুলো আমরা আলোচনা করব না এখন, আমি আগে থেকেই বলে নিচ্ছি এই অপশনাল পেপারগুলো আমরা আলোচনা করবো না, কারণ অপশনাল সাবজেক্ট স্পেসিফিক হয়। অপশনাল যেই স্যার এক্সপার্ট সে তার সাবজেক্ট নিয়ে আলোচনা করবে। আজকে আমরা ব্রিফলি মেন্সের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। মেন্সের সিলেবাস ব্রিফলি আলোচনা করব বলতে আমরা সিলেবাস প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড দেখবো না, আমরা জাস্ট দেখার চেষ্টা করব এই মেন্সের সিলেবাসের মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে, কী কী সাবজেক্ট রয়েছে এবং ইউপিএসসির সাথে কি মিল রয়েছে এবং ইউপিএসসির সাথে কি অমিল রয়েছে, এটা আমরা দেখার চেষ্টা করব। সবার প্রথমেই আসি পেপার ওয়ান। পেপার ওয়ান যেটা ল্যাঙ্গুয়েজ পেপার, বেঙ্গলি নেপালি, ঠিক আছে, সরি পেপার এ এবং পেপার বি, আমি এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে কম্পালসারি পেপার যেটা ছিল, ল্যাঙ্গুয়েজ পেপার ছিল সেটা, ঠিক আছে, এটা 300 মার্কসের হবে, আগেও বলেছি আমি। তারপরে আসে এই যে 8টা পেপারের মধ্যে আমরা 6টা পেপার নিয়ে আলোচনা করব। সবার প্রথমে থাকে হচ্ছে পেপার ওয়ান। পেপার ওয়ানে কি আছে? এসে আছে। সবচেয়ে লেটেস্ট ব্যাপার, পেপার ওয়ানে এসেটা কি বলছে? ইংলিশ এসে। এটা আমার খুব একটা পোষায়নি, ইংলিশ এসে করে দিয়েছে, কেন এখানে বাংলাতে লেখা যাবে না। আমার এটা কেমন জানি মনে হয়েছে, বাঙালি স্টুডেন্টদের সাথে একটা ধোকা টাইপের জিনিস আমার মনে হয়েছে। সব পরীক্ষায় তুমি বাংলাতে দিতে পারছো, তুমি এসে পরীক্ষা বাংলাতে দিতে পারবে না, ভাই এটা কোন ধরনের প্রহসন? বাঙালি স্টুডেন্ট নাকি তাহলে বাংলাতে এসে লিখবে না? এটা কোনো কথা হলো? এটা কমিশন যে আছে, কমিশন এটা হচ্ছে বাঙালি স্টুডেন্টদের সাথে প্রপারলি একটা ইনজাস্টিস করেছে, প্রপার ইনজাস্টিস, এটা আদার্স কিচ্ছু না। এটা পেপার টু যেটা রয়েছে সেটা করেছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, বাংলার সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্য। এটার মধ্যে কী কী রয়েছে? কালচারাল আসপেক্টস অফ বেঙ্গল, বাংলার সাংস্কৃতিক যে দিকগুলো রয়েছে সেই সাংস্কৃতিক দিকগুলো দেখতে হবে। আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, বাংলার যে বিভিন্ন কলা যে রয়েছে সেই বিভিন্ন কলাগুলো দেখতে হবে, ঠিক আছে। ফোক আর্টের কথা বলছে এখানে, মিউজিক অফ বেঙ্গল বাংলার সঙ্গীতের কথা এখানে বলা হয়েছে, বাংলার সাহিত্যের কথা বলা হয়েছে, এবং আর্কিটেকচারাল হেরিটেজ অফ বাংলা, বাংলার যে বিভিন্ন যে স্মৃতিসৌধগুলো যে আছে, আর্কিটেকচারগুলো আছে, সেগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। এবং কোন সময় থেকে? অ্যানসিয়েন্ট টাইমস থেকে মডার্ন টাইমস পর্যন্ত, প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত বাংলা যে সংস্কৃতি ছিল সেটা পড়তে হবে, বাংলার ঐতিহ্য সেটা পড়তে হবে। প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত বাংলার সাহিত্য, বাংলার ফোক আর্ট, বাংলার মিউজিক, বাংলার সাহিত্য এবং বাংলার আর্কিটেকচারাল হেরিটেজ আমাদের পড়তে হবে, এটাতে খাটতে হবে ভাই। সবার প্রথমত এই পেপারটা যে আছে, এই পেপারটা ইউপিএসসির ক্ষেত্রে নাই, ইউপিএসসিতে এই ধরনের কোনো পেপার নেই, ঠিক আছে, এটা মাথায় রাখবি, ইউপিএসসিতে এই ধরনের কোনো পেপার নেই, এটা শুধুমাত্র ডাব্লিউবিসিএসেই রয়েছে, অনলি ডাব্লিউবিসিএসে। ইউপিএসসিতে এইরকম একটা পেপার আছে, সেই পেপারটার নাম হচ্ছে আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার। এটাও বলছে অ্যানসিয়েন্ট থেকে মডার্ন টাইম পর্যন্ত, কিন্তু এটা গোটা ভারতবর্ষের, ইউপিএসসির ক্ষেত্রে এমন রয়েছে আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া ফ্রম অ্যানসিয়েন্ট টাইম টু মডার্ন টাইমস, বাট এখানে শুধুমাত্র বাংলা স্পেসিফিক দিয়েছে। এটা ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর মধ্যে তোমার ডিফারেন্সের মধ্যে চলে আসবে। ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির প্রথম ডিফারেন্স কি? ডাব্লিউবিসিএস এ শুধুমাত্র বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য দেওয়া হয়েছে, ইউপিএসসিতে সমগ্র ভারতের সংস্কৃতি এবং সমগ্র ভারতের যে শিল্প বা কলা রয়েছে সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স, ওকে, জাস্ট মাথায় রাখবি জিনিসগুলো আমি যেগুলো বলছি। তারপরে আসে আমাদের পেপার থ্রি। পেপার থ্রি মানে জেনারেল স্টাডিজ পেপার ওয়ান, জিএস পেপার ওয়ান, জেনারেল স্টাডিজ পেপার ওয়ান, ঠিক আছে। এখানে যে কোশ্চেনগুলো হবে খুব বেশি লেভেলের হবে না, হালকা লেভেলের হবে, ঠিক আছে। গ্রুপ এতে কি আছে দেখো, প্রতিটা পেপার যে আছে জেনারেল স্টাডিজ পেপারগুলোকে গ্রুপ এ এবং গ্রুপ বি হিসাবে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে। ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা আমার ইউপিএসসি থেকে কিছুটা ক্ষেত্রে বেটার মনে হয়েছে। কেন বেটার মনে হয়েছে? ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা ওরা কোন সাবজেক্টের সাথে কোন সাবজেক্টটা রাখতে হবে এটা বেটার ওয়েতে ওরা দিয়েছে, যেটা ইউপিএসসি অত বেটার ওয়েতে দেওয়া হয়নি। ইউপিএসসিতে যেমন কি দেখবে তুমি, জেনারেল স্টাডিজ পেপার ওয়ানে জিওগ্রাফি দেখবে, জেনারেল স্টাডিজ পেপার থ্রিতে দেখবে এনভায়রনমেন্ট। ডাব্লিউবিসিএস এই ভুলটা করেনি, এটা ডাব্লিউবিসিএস আমার ভীষণ ভালো লেগেছে। এটা ওই জায়গা থেকে আমরা যদি বিবেচনা করি ইউপিএসসি সিলেবাসটা থেকে ডাব্লিউবিসিএস সিলেবাসটা কিছুটা হলেও বেটার করেছে, এই জায়গাটাতে কিছুটা হলেও বেটার করেছে। দেখো কি সিলেবাস দিয়েছে, গ্রুপ এতে দিয়েছে হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম অ্যানসিয়েন্ট টু পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, একদম যে আমাদের প্রস্তর যুগ যে রয়েছে স্টোন এজ থেকে শুরু করব। এতদিন আমরা স্টোন এজ যেভাবে পড়ে এসেছিলাম, কোথায় কোথায় কি পাথর পাওয়া গেছে, কোথায় হাড় পাওয়া গেছে, কার মুন্ডু মাথা এগুলো পাওয়া গেছে, এখন এইভাবে শুধু পড়লে হবে না, এখন তোমার এটা সিগনিফিক্যান্স হিসেবে পড়তে হবে। কোথায় আমরা যদি কোথায় অনেক পাথর পাই,
তাহলে আমার বুঝতে হবে সেখানে হচ্ছে কি হতো, সেখানে হচ্ছে পাথর দিয়ে অস্ত্র তৈরি করা হতো। কোথায় যদি আমরা কোনো শস্য দানা পাই, তার মানে বুঝতে হবে সেই জায়গায় এগ্রিকালচার প্র্যাকটিস করা হতো। এইভাবে জিনিসটা করতে হবে। তো সম্পূর্ণ স্টাডির যে সিস্টেম যেটা আছে, দ্যাট হ্যাজ টু বি অ্যানালিটিক্যাল। এর আগে তোমরা কি বলতে, WBCS এ রাজু শেঠের বই পড়ে নিতে, পুনম দাহাল যে আছে, দাহিয়া যে আছে, এই বইটা পড়ে নিতে, চলো WBCS দেই, হয়ে যাবে। আর এই পদ্ধতিতে হবে না। এখন তোমার অ্যানালিসিস করতে হবে। ইউ হ্যাভ টু অ্যানালিসিস ইচ অ্যান্ড এভরি ফাইন্ডিংস। কোনো যদি জিনিস কোনো জায়গায় পাওয়া যায়, হরপ্পা সভ্যতার ক্ষেত্রে যেমন পড়ি যে হচ্ছে বানবালি যে আছে ওখানে হাল পাওয়া গেছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পাওয়া গেছে। এই পাওয়া যে যাচ্ছে, এটা সিগনিফিকেন্স কি, এটা কি বলতে চাচ্ছে? এক কথা যদি বলি, এটা কি বলতে চাচ্ছে, এই বলতে চাওয়াটা এখন তোমাদের শিখতে হবে যে এটা বলতে চাচ্ছে। বোঝা গেল? তারপরে কি বলছে, ওয়ার্ল্ড হিস্ট্রি ফ্রম দ্য 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরি থেকে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে লাগবে। এখানে অনেকগুলো টপিক্সের কথাও তারা বলেছে, সেই টপিকসগুলো এখানেই মেনশন করিনি, কারণ এরপরে যখন হিস্ট্রির সিলেবাসটা আমরা ডিটেলসে বোঝাবো, কারণ এই প্রত্যেকটা সিলেবাস যা আছে, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আমরা ডিটেলসে ধরে 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 বোঝাবো, এবং হোপফুলি তোমরা খুব ভালো মতো জিনিসটা বুঝতে পারবে। একদম ক্লিয়ারলি ব্রেকডাউন করে আমি দেখাবো, এবং তোমরা দেখবে ভেরি ইজি। ওকে, তারপর দেখো গ্রুপ বিতে কি দিয়েছে? গ্রুপ বিতে দিয়েছে সবার প্রথমে জিওগ্রাফি। এই জিওগ্রাফির মধ্যে ওয়ার্ল্ড ফিজিক্যাল জিওগ্রাফি, ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি, এবং সাথে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিও দিয়েছে। ঠিক আছে, এনভায়রনমেন্ট দিয়েছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দিয়েছে। এবং এই সিলেবাসটা যে আছে, এই সিলেবাসটা হুবহু ইউপিএসসি সিলেবাস। আমি মেন্সের সিলেবাসটা দেখেছি, হুবহু ইউপিএস, সেম অ্যাজ ইউপিএসসি সিলেবাস, এবং এই সিলেবাসের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আগে কি করতে তোমার WBCS এর জন্য শুধু ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ে দৌড় দিতে, জেনারেল স্টাডি ফিজিক্যাল জিওগ্রাফি যদি তোমরা পড়তে 2-3টা ক্লাস করে ছেড়ে দিতে, 2-3টা क्लास করতে फिजिकल जियोग्राफी कंप्लीट, खत्म, टाटा बाय बाय। ऐसे नहीं चलेगा मेरे दोस्त, अब से तुम्हें बहुत ही अच्छी तरीके से स्टडी करना होगा, डिटेल्स में जाके स्टडी करना होगा। ঠিক আছে, তো প্রতিটা সাবজেক্ট যে আছে ডিটেলসে গিয়ে আমাদের স্টাডি করতে হবে। আমরা জিওমরফোলজি যখন পড়বো, জিওমরফোলজি ডিটেলস আমাদের পড়তে হবে। ওশেনোগ্রাফি যখন পড়বো, ডিটেলসে পড়তে হবে, যাতে এমনভাবে পড়তে হবে সরি মেন্সে কোনো কোশ্চেন আসলে আমরা যাতে আনসার করতে পারি, প্রিলিমসে আনসার করতে পারি। ক্লাইমেটোলজি যখন পড়বো, সেভাবে আমাদের পড়তে হবে। তো আগেকার যে জাস্ট আমরা ফ্যাক্ট মুখস্থ করে চলে গেলাম, ওগুলো আর হচ্ছে না। ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য তোমরা পড়ে যেতে, হিমালয়ে এই জায়গায় এটা রয়েছে, এই জায়গায় এই চূড়া রয়েছে, এটা রয়েছে, ওটা তো পড়তে হবেই প্রিলিমসের জন্য ডেফিনেটলি। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এই হিমালয়ের যে ইকোসিস্টেম রয়েছে, সেটা নষ্ট হচ্ছে কেন? হিমালয়ের ইকোসিস্টেম নষ্ট হলে পশ্চিমবঙ্গ তথা উত্তর ভারতে কি প্রভাব পড়বে, এটা তোমাকে ইউপিএসসি জিজ্ঞেস করবে। এটা তোমাকে WBCS এর রিসেন্ট সিলেবাস জিজ্ঞেস করবে। তোমাকে রিসেন্ট সিলেবাস এটা জিজ্ঞেস করবে না হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি, পশ্চিমবঙ্গে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি। দে উইল নট আস্ক ইট। তারা জিজ্ঞাসা করবে না হিমালয়ের কোন অংশটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে, এটা জিজ্ঞেস করবে না। এটা প্রিলিমসে করলে করতে পারে, বাট মেন্সে কি জিজ্ঞাসা করবে? হিমালয় একটা সিসমিক্যালি অ্যাক্টিভ জোন, ভূমিকম্প প্রবণ এলাকা, আলোচনা করো। হিমালয় একটা ভূমিকম্প প্রবণ এলাকা, এটা আলোচনা করো। ঠিক আছে, ভূমিকম্প প্রবণ এলাকা আলোচনা করো। তো এটা তোমার আলোচনা করতে হবে। কিভাবে আলোচনা করবে? হিমালয়ের উৎপত্তির ইতিহাস তোমার বলতে হবে, এবং তারপরে বলতে লাগবে হিমালয় কি, হিমালয় কিসের পার্ট। উপরে আছে ইউরেশিয়ান প্লেট এবং নিচে রয়েছে হচ্ছে ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান প্লেট, এবং ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান প্লেট যেটা আছে এটা এখনো নর্থের দিকে যাচ্ছে, যার ফলে হিমালয়ে গিয়ে প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে, এবং দুটো কন্টিনেন্টাল প্লেট যখন ধাক্কা খাচ্ছে তখন কি হচ্ছে? ভূমিকম্পের উৎপন্ন হচ্ছে, এবং এই কারণের জন্য প্রতি বছর হিমালয়ের উচ্চতা 4 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। তোমাদের এটা পড়তে হবে। এখন এটা পড়লে চলবে না শুধুমাত্র যে হিমালয়ের কোথায় কি আছে, হিমালয়ে কোন দিয়ে কোন নদী বেরোলো, অবশ্যই পড়তে হবে, এটা অবশ্যই পড়তে হবে। তার সাথে তোমার এটাও পড়তে হবে যে হিমালয়ের উপরে যে গ্লেসিয়ারগুলো আছে সেগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গলে 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 যাচ্ছে। গলে গলে যাওয়ার জন্য কি হচ্ছে? সমস্যা হচ্ছে কি, আমাদের যে নদীগুলো রয়েছে যেগুলো হিমালয়ের বরফের দ্বারা সম্পূর্ণরূপে তৈরি হয়েছে, সেগুলো শুকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং বন্যার মতো সমস্যা তৈরি হতে পারে। এই বিষয়টা তোমাদের পড়তে হবে, এটার সম্বন্ধে তোমার পড়তে হবে। বোঝা গেল? সো দিস ইজ ইউপিএসসি অ্যান্ড WBCS এর মধ্যে আগে ডিফারেন্স ছিল, এখন দুটো সেম হয়ে গেছে। যাহাই ইউপিএসসি তাহাই WBCS, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে,
দেন এনভায়রনমেন্ট, তারপরে তোমার কি পড়তে হলে পরিবেশ। আমরা পরিবেশ নিয়ে অনেক সচেতন, আমরা বলি নদীমাতৃক দেশ আমরা, ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ দ্য রিভার্স, আমরা নদীগুলোকে মায়ের নজরে দেখি, কিন্তু যদি দেখি আমরা ভারতে যত নদী আছে সব নদীগুলো পলিউটেড হয়ে আছে। তো আমাদের এটা পড়তে হবে, নদীর পলিউশনটা কেন হচ্ছে, এটা উত্তর আমাদের লিখতে হবে, এটাকে আটকানোর স্ট্র্যাটেজি আমাদের লিখতে হবে, ঠিক আছে। এনভায়রনমেন্ট, একইভাবে বিভিন্ন নিউজ বেরোয়, বিভিন্ন রিপোর্ট বেরোয়, সেই রিপোর্টে বলা হয়েছে আজ থেকে কিছু বছর পরে যদি গ্লোবাল ওয়ার্মিং আমরা আটকাতে না পারি, কলকাতার মতো শহরগুলো জলের তলায় চলে যাবে, বঙ্গোপসাগরের তলে চলে যাবে। এই বিষয়টা সম্বন্ধে ক্লাইমেট চেঞ্জের এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসবে, তোমাদের অ্যান্সার লিখতে হবে, বোঝা গেল। তারপরে আসা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। তোমরা যেমন ফিজিক্যাল জিওগ্রাফি পড়োনি, তোমাদের ডাব্লিউবিসি ফিজিক্যাল জিওগ্রাফি পড়তে হতো না, এখন তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফিতে তোমরা কি পড়বে, ফিজিক্যাল জিওগ্রাফিতে পড়বে তোমরা সাইক্লোন পড়বে, ঘূর্ণবাদ পড়বে, আর্থকুয়েক পড়বে, ভূমিকম্প, ল্যান্ডস্লাইড যেটা আছে বা ধস আছে এগুলো পড়বে। এগুলো তো পড়লেই শুধুমাত্র এটা পড়তে হবে না, এটা পড়ার সাথে সাথে এগুলো কীভাবে মোকাবিলা করতে হবে সেটা তোমার পড়তে হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ঠিক আছে। ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়তে হবে। যদি কোনো জায়গায় ভূমিকম্প হয়, তুমি তো ডাব্লিউবিসিএস অফিসার হবে, তুমি তো কোনো একটা ব্লকের ভিডিও হবে, অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে, বা বহুদিন পরে তুমি ডিএম হবে কোনো একটা ডিস্ট্রিক্টের, ডাব্লিউবিসিএস থেকে আইএস হয়ে যাবে। তখন কোনো একটা অঞ্চলে যদি ভূমিকম্প হয়, সেই ভূমিকম্প তুমি ট্যাকেল করবে কিভাবে, এই বিষয়টা তুমি এখানে শিখবে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন, আমরা গোটা উত্তরবঙ্গ যে আছে এটা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে আছে। আমি যে জায়গা থেকে ক্লাস করাচ্ছি, ভূমিকম্প আসলে এখানেই মরে যাবো, আই উইল নট লিভ হিয়ার। যদি সেরকম বড় যদি ভূমিকম্প আসে আমি সার্ভাইভ করতে পারবো না, আই উইল নট সার্ভাইভ, আমি মরে যাবো। তো এই ভূমিকম্প থেকে কিভাবে নিবারণ, কিভাবে এটাকে মিটিগেট করতে হবে, ভূমিকম্প যখন হয়ে যাবে মানুষের প্রাণ কি করে বাঁচাতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। সাইক্লোন যদি হয় তাহলে কি করতে হবে, সাইক্লোন যেমন দীঘা, কলকাতা সাইডে প্রচণ্ড পরিমাণে সাইক্লোন হয়, রিসেন্টলি সাইক্লোন বেড়েই চলেছে। তো এই টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে যে সাইক্লোন কীভাবে মোকাবেলা করব। এই সাইক্লোন তুমি জিওগ্রাফিতেও পড়বে, এনভায়রনমেন্টেও পড়বে, আবার ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়বে, 3 জায়গাতেই পড়বে, ঠিক আছে। ইউপিএসসিতে কি কোশ্চেন এসেছিল একবার জানো, একবার ইউপিএসসিতে কোশ্চেন এসেছিল বঙ্গোপসাগরে আরব সাগরের তুলনায় বেশি পরিমাণে সাইক্লোন ডেভেলপ হচ্ছে কেন। রিসেন্টলি কয়েক বছর ধরে লক্ষ্য করছি বঙ্গোপসাগরে আমরা দেখছি 2-3টা করে সাইক্লোন বছরে হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, হোয়াই ইট ইজ হ্যাপেনিং। দুদিন পর শুনি হচ্ছে মেদিনীপুর সাইডে, দীঘা সাইডে সাইক্লোন হচ্ছে, 24 পরগনার দিকে সাইক্লোন হচ্ছে, কেন হচ্ছে, কারণটা কি, বঙ্গোপসাগরে বেশি সাইক্লোন হচ্ছে, আরব সাগরে কম হচ্ছে। এই টাইপের কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে, এগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। মেক ইউর মাইন্ড স্ট্রং, মেক ইউর হার্ট স্ট্রং। শোনো একটা কথা বলছি, আমি যে জিনিসগুলো বলছি তোমরা ভয় পাবে না, ভয় যদি পেয়ে যাও তুমি, আজকে রেস থেকে তুমি বেরিয়ে গেলে, আজকে তুমি হেরে গেলে, ভয় পাওয়া যাবে না, ডরকে আগে জিতে, ঠিক আছে। নিশ্চিত রূপে আমি তোমাদের সাহায্য করবো, অনেক ক্লাসই নেবো তোমাদের, ঠিক আছে। ভয় পাবে না, ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। এটা একটা অপরচুনিটি হিসেবে দেখো, এটার সাথে সাথে হয়তো তোমরা ডাব্লিউবিসিএস এর কথা ভাবছো ইউপিএসসি পাস করে গেলে, তো এটাকে অপরচুনিটি নজরে দেখো, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, পেপার 4 এবং জেনারেল স্টাডিজ পেপার 2। GS2 এর সিলেবাসটা খুব সুন্দর করেছে। ইউপিএসসিতে কি রয়েছে, ইউপিএসসিতে ইন্ডিয়ান পলিটি রয়েছে এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ শুধুমাত্র রয়েছে, এবং এটার সাথে হচ্ছে ইউপিএসসিতে আরও 2টো সাবজেক্ট এক্সট্রা রয়েছে, একটা হচ্ছে গভর্নেন্স আর একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস এবং গভর্নেন্স এখানে হচ্ছে ডাব্লিউবিসিএসে দেওয়া হয়নি, এটা অ্যাড করে অন্য জায়গায় অ্যাড করা হয়েছে। গভর্নেন্স এবং সোশ্যাল জাস্টিস অ্যাড করা হয়েছে, এখানেই আছে কিন্তু অন্য পার্টে। জাস্ট লেট মি শো। সবার প্রথমে আছে ইন্ডিয়ান পলিটিতে তোমরা পড়েছো শুধু আর্টিকেল, এই আর্টিকেল এটা বলেছে পার্লামেন্টে এই ডিভাইস আছে, এগুলো পড়েছো। ফান্ডামেন্টাল রাইটসের কোনটা কি আছে, ইউপিএসসি এই টাইপে ধরবে না। ফান্ডামেন্টাল রাইটস পড়েছো, বাট ইউপিএসসি অন্য ধরনের কোশ্চেন ধরবে। ইউপিএসসি কোশ্চেন তোমাকে করবে, বা ডাব্লিউবিসিএস এর মেন্সে তোমাকে কোশ্চেন করবে ডেসক্রিপটিভ অ্যান্সারে, যে এনভায়রনমেন্টাল যে ঘটনাগুলো রয়েছে, যে পরিবেশগত যে ব্যাপারগুলো রয়েছে, সেগুলো ভারতীয় কনস্টিটিউশনের সংবিধানীকরণ হয়ে গেছে, সেটা সম্বন্ধে লেখো। কিভাবে সংবিধানীকরণ হয়েছে সেটা তোমার লিখতে হবে, এই টাইপের কোশ্চেন হবে। তুমি জাজের সম্বন্ধে পড়বে, সুপ্রিম কোর্ট সম্বন্ধে পড়বে, এখানে কোশ্চেন আসবে। বর্তমানে সুপ্রিম কোর্টের ফাংশনিং নিয়ে বহু কোশ্চেন আসছে, রিসেন্টলি যেমন বর্তমানে গভর্নর ভার্সেস সুপ্রিম কোর্টের একটা দ্বন্দ্ব চলছে, এটা নিয়ে তোমার কোশ্চেন কবে, এটা নিয়ে কোশ্চেন হবে। এটা কেন হচ্ছে, সুপ্রিম কোর্ট সত্যিই কি ওভাররিচ করছে নিজের ক্ষমতার কি দুর্ব্যবহার করছে, এটার সপক্ষে তোমার যুক্তি দাও, এই টাইপের কোশ্চেন করবে। এবং এটার জন্য কি পড়তে হবে, দ্য হিন্দু,
এতদিন তোমরা যেটাকে ইগনোর করেছো, হিন্দু পড়া যাবে না, হিন্দু পড়া যাবে না, এখন ইউ হ্যাভ নো আদার অপশন বাট টু রিড দ্য হিন্দু নিউজ পেপার। হিন্দু নিউজ পেপার পড়তে হবে এবং ওখান থেকে এই বিষয়গুলো সম্বন্ধে ডেটা জানবে। কী কী পড়তে হবে না পড়তে হবে সেটা নিয়ে পরবর্তীকালে আমি আরেকটা তোমাদের ভিডিও করবো। ডোন্ট বারি, এভরিথিং উইল বি টেকেন কেয়ার অফ, ডোন্ট বারি। দেন আছে কি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এটা তোমরা কোনোদিনও করোনি। WBCS এগুলোর প্রয়োজনীয় ছিল না, এটা আমার মনে হয় এক্সট্রা ঢুকিয়েছে, কিন্তু ঢুকিয়েছে যাতে তোমরা হচ্ছে ইউপিএসসি ক্যান্ডিডেট যারা আছে তাদের সাথে হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারো, এই কারণের জন্য এখানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপটা ঢুকিয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক। কারণ WBCS দিয়ে তো তোমরা হচ্ছে কোনো হচ্ছে ফরেন সার্ভিসে যাচ্ছ না, তাই না? তো না ঢুকালেও পারতো, বাট দিয়েছে, ভালো কথা, তোমাদের জানতে হবে। তো আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলোও তোমাদের পড়তে হবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন? রিসেন্টলি ভীষণ খারাপ, ইউনুস আসার পর থেকে। ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক কেমন? ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত তোমার পড়তে হবে এবং এটা থেকে কোশ্চেন আসবে। ভারতের সাথে চীনের সম্পর্ক কেমন? ডিটেলসে তোমার পড়তে হবে। ভারতের সাথে আমেরিকার সম্পর্ক কেমন? শ্রীলঙ্কার, মায়ানমারের, সৌদি আরবিয়া, মিডল ইস্ট, ইউরোপ, ফ্রান্স, জার্মানি, কানাডা, ব্রাজিল, প্রতিটা দেশের সাথে ভারতের কেমন সম্পর্ক আছে এগুলো দেখতে হবে। এবং একইভাবে যে বিভিন্ন গ্রুপ আছে যেগুলোর সাথে ভারত যুক্ত, যেমন সার্ক রয়েছে, বিমস্টেক রয়েছে, SCO রয়েছে, এই প্রত্যেকটা সম্বন্ধে ডিটেলসে পড়তে হবে মেন্স পার্সপেক্টিভ থেকে। এবং এটার সাথে ইন্টারনাল সিকিউরিটি অ্যাড করে দিয়েছি, এটা আমার খুব ভালো লেগেছে। ইন্টারনাল সিকিউরিটি এখানেই অ্যাড করা উচিত। ইউপিএসসির ক্ষেত্রে ইন্টারনাল সিকিউরিটি রয়েছে GS3-তে, ঠিক আছে? মানে ইন্টারনাল সিকিউরিটি একটা পেপারে রয়েছে এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ একটা পেপারে রয়েছে, এখন দুটো এক করে দিয়েছে, এটা আমার ভালো লেগেছে। ইন্টারনাল সিকিউরিটি দরকার পশ্চিমবঙ্গের মতো একটা জায়গায়। কেন দরকার? পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেই রাজ্যটা 3টা বিদেশি দেশের সাথে বর্ডার শেয়ার করছে, 3টা বিদেশি দেশের সাথে বর্ডার শেয়ার করছে। কোন কোন দেশের সাথে? নেপালের সাথে বর্ডার দিয়ে শেয়ার করছে, ভুটানের সাথে করছে, এবং একই সাথে যদি দেখি আমরা তাহলে হচ্ছে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে। এবং 3টা দেশের সাথে যদি বর্ডার শেয়ার করছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে অভ্যন্তরীণ সুরক্ষা যেটা আছে এটা বারবার বিঘ্নিত হয় এক্সটার্নাল ক্ষমতার দ্বারা, বাহ্যিক শক্তির দ্বারা। এই কারণের জন্য যারা হচ্ছে গ্রুপ বিতে চাকরি পাবে বা গ্রুপ এতে চাকরি পাবে তাদের এই বিষয়গুলো জানা দরকার, যে এরকম যদি সিচুয়েশন আসে হাউ দে উইল ট্যাকেল ইট, তারা কী করে ট্যাকেল করবে। এবং অ্যাজ আ স্টুডেন্ট হিসাবেও তোমার এগুলো জানা উচিত। এটা খুব ভালো পদক্ষেপ। আমি আগেও বলেছিলাম, আগে যখন অন্য একটা কোচিং আমি ছিলাম তখন আমি যখন বলেছিলাম যে কী সিলেবাস হতে পারে, আমি বলেছিলাম এই সিলেবাসগুলো গ্যারান্টি ঢোকাবে। তখন অনেকে আমাদের গালাগালি করেছে, বলে যে স্যার আপনি কী বলছেন, আপনি বেশি জানেন, আমাদের ওই স্যার এই বলেছে, ওই স্যার এই বলেছে, তোমাদের স্যার ঘন্টা বলেছে। ঠিক আছে, আলটিমেটলি আমরা বারবার বলছিলাম এই টাইপেরই সিলেবাস হবে, এই টাইপেরই হবে, এইটা ছাড়া উপায় থাকবে না। আরে কে পোছে? আমাদের স্টুডেন্ট কম তো, আর বাকি অনেক ইনস্টিটিউশন রয়েছে, তারা অনেক ফেমাস, অনেক বড় বড় ইনস্টিটিউশন, তারা হচ্ছে সবাইকে বুঝিয়েছে এই তোমরা MCQ পড়ে যাও, এটাই হবে, এটাতেই আসবে, এটাতেই হবে, না হলে বিজনেস বন্ধ হয়ে যাবে। তো হাউ দে উইল রান দ্য বিজনেস? বিজনেস রানিং করার একমাত্র উপায় স্টুডেন্টদের বোকা বানিয়ে রাখো, এবং স্টুডেন্টরা সবসময় রেডি আছে, আই ওয়ান্ট টু বি আ ফুল, এবং স্টুডেন্ট রিমেইনস অলওয়েজ লাইক দ্যাট, অলওয়েজ বিহেভ লাইক দ্যাট। ট্রাই টু থিঙ্ক র্যাশনালি, সব সময় র্যাশনালি ভাবা শুরু করো। এখন তোমাদের র্যাশনালি ভাবার সময় এসেছে। যারা 10 বছর ধরে MCQ প্যাটার্নে পড়াচ্ছে, এখন তুমি যদি হঠাৎ করে ভেবে নাও তারা তোমাদের ডেসক্রিপটিভের বাবা বানিয়ে দেবে, ঈশ্বর বানিয়ে দেবে তোমাদের কয়েকদিনের মধ্যে, দে উইল নট বি এবল টু ডু ইট। ডেসক্রিপটিভ অ্যান্সার লেখার জন্য ভাই দরকার হয় বহুত পরিশ্রম, প্রচণ্ড পরিশ্রম দরকার হয়। ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের ক্যালকুলেশন করে হচ্ছে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হয়। ঠিক আছে, আমি ডেসক্রিপটিভ অ্যান্সার কী করে লিখতে হয় সেটা আমি ক্লাস নেবো অ্যান্সার রাইটিংয়ে তোমাদের। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা বিরাট ব্যাপার। ঠিক আছে, সো দিস ইজ আ ম্যাটার ডেফিনেটলি। গ্রুপ বি ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি তোমার দিয়েছে, এবং গ্রুপ বিতে হচ্ছে সোশ্যাল জাস্টিসটা দিয়ে দিয়েছে। দেখো মনে রাখবে এখানে সোশ্যাল জাস্টিস এই টার্মসটা কিন্তু হচ্ছে WBCS উল্লেখ করেনি। WBCS এখানে জাস্ট হচ্ছে 3টা টার্মস উল্লেখ করেছে। ইন্ডিয়ান পলিটি দিয়েছে, তারপর দিয়েছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এই নামটা WBCS দিয়েছে তাদের সিলেবাসে। ঠিক আছে, এবং তারপরে দিয়েছে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। এখন ইন্ডিয়ান ইকোনমির মধ্যে কি দিয়েছে? ইকোনমির পার্টও দিয়েছে, আবার সোশ্যাল জাস্টিস যে আছে সোশ্যাল জাস্টিসের পার্টও দিয়েছে। এটা WBCS মেনশন করেনি, বাট যেহেতু আমরা অলরেডি UPSCর জন্য পড়াই, আমরা সিলেবাস দেখলে বুঝে যাই যে কোন সিলেবাসের মধ্যে কি রয়েছে। তো ইকোনমির মধ্যে সোশ্যাল জাস্টিসও WBCS অ্যাড করে দিয়েছে। এই কারণের জন্যই আমরা বললাম সোশ্যাল জাস্টিস এখানে সেপারেটলি আমি এখানে লিখে দিয়েছি। WBCS সিলেবাস যখন দেখবে এখানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপও লেখা নেই, ইন্টারনাল সিকিউরিটিও লেখা নেই, বাট আমি এখানে অ্যাড করে দিয়েছি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, ইন্টারনাল সিকিউরিটি। কেন অ্যাড করেছি? ইট ইজ অনলি বিকজ UPSCতে আমরা এভাবেই পড়াই এবং এটা
এবং এই সিলেবাসটা ওভাবেই করা হয়েছে, প্রথমে পলিটি দিয়েছে, পরে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ দিয়েছে, তারপরে ইন্টারনাল সিকিউরিটি দিয়েছে। এবং আমি তোমাদের যে দেখাচ্ছি এই সিলেবাসটা দিয়ে দিচ্ছি, এই সিলেবাসটা তোমাদের অ্যাকচুয়ালি ভাগ করে দিচ্ছি আমি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এই সিলেবাসটা আমরা ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করবো, চাপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সোশ্যাল জাস্টিসের মধ্যে কি থাকতে পারে, বহু কিছু থাকতে পারে, ঠিক আছে। পোভার্টি থাকতে পারে, আনএমপ্লয়মেন্ট থাকতে পারে, এটা ইকোনমির পার্টও হয়, সামাজিক ন্যায়েরও পার্ট হয়। সিমিলারলি সমাজে যে পিছিয়ে পড়া যে লোকগুলো রয়েছে, এসসি, এসটি, ট্রান্সজেন্ডার, উইমেন, এদের উপর যে বিভিন্ন অত্যাচারগুলো হচ্ছে, সেগুলোর জন্য সরকার কী কী আইন বানিয়েছে, এগুলো সোশ্যাল জাস্টিসের পার্ট, এগুলো তোমাদের পড়তে হবে। ট্রান্সজেন্ডার নিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে, যে ট্রান্সজেন্ডাররা বহু যুগ ধরে পিছিয়ে আছে, তাদের ভালো করার জন্য সরকারের অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত। তখন কি করবে, তখন তোমার অ্যান্সার লিখতে হবে। তো ট্রান্সজেন্ডার সম্বন্ধে তোমাদের পড়তে হবে। দিব্যাঙ্গ যারা রয়েছে, ইউ হ্যাভ টু স্টাডি অ্যাবাউট দ্য দিব্যাঙ্গস অ্যাজ ওয়েল, তাদের সম্বন্ধে তোমাদের পড়তে হবে। ওকে, দেন কামস পেপার 5 জেনারেল স্টাডিজ 3। এখানে কি রয়েছে, গ্রুপ এতে রয়েছে সবার প্রথমে ইন্ডিয়ান সোসাইটি, ভারতীয় সমাজ, যেটা তোমরা আগে পড়োনি, ডাব্লিউসি তোমাদের এটা ছিল না। ভারতীয় সমাজের মধ্যে কী কী আসতে পারে, সোসাইটির মধ্যে ডাইভার্সিটি আসতে পারে, ঠিক আছে, কাস্ট সিস্টেম আছে, আরও বিভিন্ন ধরনের ফিচার্স আছে। ইউপিএসসির ক্ষেত্রে আমরা পড়িয়ে থাকি, ডিটেলস আমাদের হচ্ছে এগুলো নিয়ে ক্লাস হয়, ঠিক আছে, ইউপিএসসিতে পড়িয়েছি, ঠিক আছে। ইন্ডিয়ান সোসাইটি আছে, সোশ্যাল জাস্টিসের কিছুটা অংশ এখানে দিয়েছে, ইকোনমির সাথে সোশ্যাল জাস্টিসের কিছুটা পার্ট দিয়েছে, আবার এখানে সোশ্যাল জাস্টিসের কিছুটা পার্ট দিয়ে দিয়েছে, এবং তার সাথে ইন্টারনাল সিকিউরিটির কিছুটা অংশ এখানে দিয়েছে। ইন্টারনাল সিকিউরিটির দুটো অংশ এখানে দিয়েছে, ঠিক আছে। আমরা যখন করাবো ইন্টারনাল সিকিউরিটি দুটো অংশ ওটার সাথেই করাবো, আমরা যখন স্পেসিফিক্যালি করাবো। রিবন আইএস যখন ডাব্লিউবিসিএস ইউপিএসসি পড়াবে, অন্য কে কী করবে আমি বলতে পারবো না, বাট রিবন আইএস যখন ডাব্লিউবিসিএস পড়াবে, ইন্টারনাল সিকিউরিটি আমরা একসাথে করবো। এখানে ইন্টারনাল সিকিউরিটি যে দুটো টপিকস আছে এবং এখানকার ইন্টারনাল সিকিউরিটি যা আছে, দুটো মিলিয়ে পড়াবো। রিবন আইএস যখন করাবে, সোসাইটি, সোশ্যাল জাস্টিস একসাথে করাবে, কারণ এই সাবজেক্টগুলো মিল খায়, যেখানে যেটা মিলে সেখানে সেটাই রিবন আইএস করাবে, বাকিরা কী করবে আমি জানি না, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, দেন হোয়াট ইজ, জাস্ট এ মিনিট, প্রিপারিং ফর এক্সপোর্ট, একটা পোকা এসে এখানে বসে গেলে এখন এক্সপোর্ট হচ্ছে, দিস ইজ রিয়েলি ইরিটেটিং ম্যাটার। ওকে, নেক্সট দেখো, তারপরে গ্রুপ বিতে কি আছে, গ্রুপ বিতে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই জায়গাটায় তোমাদের নতুন করে বহু কিছু পড়তে হবে। তোমরা ডাব্লিউবিসিএস এর সায়েন্সের যে টপিকসগুলো পড়েছো সেগুলো থেকে অনেকটা পৃথক আছে। এখানে বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, ডিফেন্স টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই বিষয়গুলোতে বিশাল লেভেলে ফোকাস করা হয়েছে। বর্তমানে যেগুলো ভারতের গ্রোথের জন্য যে টেকনোলজিগুলোর কথা বলা হয়, সেগুলো তোমাদের ডিটেলসে পড়তে হবে। ডিটেলসে মানে ইন হেভি ডিটেলসে তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে, ডাব্লিউবিসিএস থেকে পুরোপুরি পৃথক। বায়োটেকনোলজি তোমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, বায়োটেকনোলজির এথিক্যাল পার্টস নিয়ে কোশ্চেন আসবে, এনভায়রনমেন্টাল পার্টস নিয়ে কোশ্চেন আসবে, বিটি কটন, বিটি ব্রিঞ্জাল, এই বিষয়গুলো নিয়ে কোশ্চেন তোমাদের আসতে পারে, ঠিক আছে। এবং সবার